হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। জেনারেটিভ এআই নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এতদিন আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি। আমরা ডকুমেন্ট লোডিং দেখেছি, ব্র্যাক কি দেখেছি। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি যে আমাদের যে পাইপলাইনের যে সমস্ত মেথডস যেভাবে এগোতে হয় যে র্যাক সিস্টেম তৈরির জন্য, আমরা আস্তে আস্তে একটু দেখি যে এটা কীভাবে আমরা কাজ করতে পারি। আমরা জাস্ট একটু দেখি, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমি বিভিন্ন রিসোর্স থেকে আমি আপনাকে শিখাচ্ছি, বিভিন্নভাবে আমি সহজভাবে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনি বুঝবেন, আর যদি না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টস দেবেন, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। ঠিক আছে, তো আজকের আমার টপিকটা হচ্ছে টেক্সট স্প্লিটিং দিয়ে। ঠিক আছে, টেক্সট স্প্লিটিং বলতে, স্প্লিট বলতে কি বোঝায়, যে ভাগ করা, খণ্ড খণ্ড করা, তাই না? বা চাঙ্কিং বলতে পারেন, চাঙ্কস যে বলে না, চাঙ্কস বা চাঙ্কিং। আমরা এতদিন এই ওয়ার্ডটা অনেক শুনে আসতেছি না। যদি আপনি এই জেনারেটিভ এআই কোর্সের এই যে প্লে লিস্টটা আপনি যদি ফলো করে আসেন, তাহলে আপনি এই ওয়ার্ডটা অনেকবার শুনেছেন। ঠিক আছে, তো আমি আশা করি যে চাঙ্কস বা চাঙ্কিং এই জিনিসটা অনেকবার শুনেছেন। তো আজকে টেক্সট স্প্লিটিং বা চাঙ্কিং আমরা আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো মনে করেন আপনার কাছে 500 পৃষ্ঠার একটা বই আছে। হ্যাঁ, আপনি যদি কাউকে বলেন যে এই পুরো বইটা একবারে পড়ে আমাকে উত্তর দাও, তো সে কি বলবে আপনাকে? সে বলবে যে এটা কখনোই পসিবল না, এটা মানুষের পক্ষে কখনোই পসিবল না। যে আপনি একটা মানুষকে পুরো একটা বই দিয়ে বললেন যে আমি এই বইটা এখন একবারে পড়ো, আমি পুরা যেখান থেকে আমি প্রশ্ন করব, সে কি করবে? একবারে কি সে এত বড় বইয়ের উত্তর দিতে পারবে? পারবে না। সে কি করবে? বইটাকে অধ্যায়ে, তারপরে প্যারাগ্রাফে, তারপরে ছোট ছোট অংশে ভাগ করবে। তো এআইও ঠিক এভাবেই কাজ করে। এআই কিভাবে কাজ করে, যে আমরা যখন কোনো কিছু দিই, সে ছোট ছোট চাঙ্কিং করে, স্প্লিট করে, ভাগ করে করে সে বিভিন্নভাবে এটাকে ম্যানেজ করে, এবং আপনি যখন তার কাছে কোনো কোয়েরি দেন, তখন সে আপনাকে সেটার রেজাল্টটা শো করে। ঠিক আছে, তো মনে করেন যে আপনি পরীক্ষার জন্য পড়তেছেন। হ্যাঁ, তো আপনার 600 পৃষ্ঠার বই একদিনে আপনি তো আপনি কি এই 600 পৃষ্ঠার বই একদিনে পড়বেন? আপনি তো সেটা পড়বেন না, তাই না? তো আপনি কি করবেন, যে প্রথমে চ্যাপ্টার 1 সেটার ভিতরে টপিক 1টা পড়বেন, হয়তো টপিক 2 পড়বেন, তারপর টপিক 3 পড়বেন, ছোট ছোট অংশে হয়তো আপনি পড়তে থাকবেন। এআইও একইভাবেই ডকুমেন্টটাকে ছোট ছোট অংশে ভাগ করে, তবে এটাই আপনার এআই এই সিস্টেম, এই প্রসেসেই আপনার এগোতে থাকে। ঠিক আছে, তো এই প্রসেসটাই টেক্সট স্প্লিটিং। আপনি বলতে পারেন যে এআই এর এই যে প্রসেসটা, যেভাবে সে ভাগ ভাগ খণ্ড খণ্ড করে সে এটাকে প্রসেসের মধ্যে নিয়ে যায়, সেটাকে বলা হয় টেক্সট স্প্লিটিং। ঠিক আছে, তো এই টেক্সট স্প্লিটিংটা আসলে আমরা কেন দরকার, আমাদের এটা কেন এখনকার ইউজ করতে হয়? তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এতদিন বলেছি যে এলএলএম এর একটা কনটেক্সট উইন্ডো থাকে। তো প্রতিটি এলএলএম এর কিন্তু আপনি যেটা ইউজ করতেছেন এলএলএম, তার যে মডেলটা, সেটার ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশনস আছে। তো এই লিমিটেশনটার কি জন্য থাকতেছে, যে কনটেক্সট উইন্ডো, এটা একবারে কনটেক্সট উইন্ডোটা বলতে কি বোঝাচ্ছে, যে একবারে সর্বোচ্চ আপনার কত টোকেন সে পড়তে পারবে। তো মনে করেন যে আপনার মডেল এতে 8,000 টোকেন আছে, মডেল বিতে হয়তো 32,000 টোকেন্স আছে, মডেল সিতে হয়তো সে সাপোর্ট করে 128,000 128K টোকেন্স। ঠিক আছে, তো এর বেশি দিলে আসলে কি হবে? এর বেশি যখন দেবেন, ঠিক আছে, তো মডেল পুরো ডকুমেন্ট পড়তে পারবে না, সে কি করবে? ক্র্যাশ করবে। যেমন আমরা কি করেছি, যে আমরা লাস্ট দিনে হয়তো আমরা দেখেছি টেক্সট, যে আমরা যে ডকুমেন্টস লোডিংটা করেছি, তাই না? ডকুমেন্টস লোড করেছি, সেখানে হয়তো আমি পিডিএফ লোড করে আপনাকে দেখিয়েছি। তো পিডিএফ লোড করার পরে আমার পিডিএফটা হয়তো ছোট ছিল বলে আমি যদি একবারে পিডিএফটাকে পাঠাই দিই, সে কোনো প্রবলেম ফেস করবে না। বাট আপনি যখন 1000, 2000, 3000 বড় বড় পিডিএফ পাঠাবেন, বড় বড় সাইজে পিডিএফ দেবেন, তখন আপনি দেখবেন হয়তো একটা ইরর ফেস করবেন, আপনাকে মডেল থেকে একটা ইরর দেবে, কারণ তার একটা কনটেক্সট উইন্ডো আছে, তার একটা লিমিটেশনস আছে। তো সেখান থেকে সে অবশ্যই আপনাকে ইরর থ্রো করবে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা এরকম, যে আপনার কাছে 10 কেজি ওজনের নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু আপনাকে দেওয়া হইলে 50 কেজি। ঠিক আছে, তো আপনি কি করবেন? একবারে নেবেন না অবশ্যই। তো আপনি কি করবেন? 5 বার করে নেবেন।
ঠিক আছে, 10 কেজির জিনিস দেওয়া হলো, ছোট ছোট 10 করে মোট 50 কেজি টোটাল দেওয়া হলো, কিন্তু আপনার ক্ষমতা একবারে 10 কেজি। তো আপনি কি করবেন, ছোট ছোটোভাবে আপনি নেবেন, একবার হয়তো 10 কেজি, আবার 10 কেজি, আবার 10 কেজি, এরকমভাবে 5বার নিয়ে আপনি সেটাকে হ্যান্ডেল করবেন। ঠিক আছে, তো জিনিসটা এটাই। তো এই যে আমরা এমবেডিং যে মডেলগুলো ইউজ করতেছি, যে আমরা হচ্ছে ভেক্টরে কনভার্ট করি, তাহলে এমবেডিং মডেল ইউজ করতে হয়। তো এমবেডিং মডেলও কনটেক্সট উইন্ডো আছে। ঠিক আছে, তো মনে করেন যে একটা এমবেডিং মডেল হয়তো সে 8,000 টোকেনের বেশি সে নিতে পারে না, তাহলে যদি 100 পৃষ্ঠা ডকুমেন্ট সে হচ্ছে কিভাবে আপনার হচ্ছে এমবেড করবে। ঠিক আছে, এমবেড করবে প্রথমে সে সেটাকে স্প্লিট করবে, তারপরে সেটাকে চাঙ্ক অনুযায়ী এমবেডিং করবে। ঠিক আছে, তো তাহলে জিনিসটা হচ্ছে কি, পুরা আচ্ছা আপনার পাইপলাইনটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো পুরো পাইপলাইনটা হচ্ছে যে আমরা ফার্স্টে পিডিএফটা দিচ্ছি, সেখান থেকে ডকুমেন্ট লোড করতেছি, যেটা আমরা দেখেছি আজকে দেখব টেক্সট স্প্লিটিং, মানে স্প্লিটিং চাঙ্কিংটা, এই দুইটা একসাথে আমরা আজকে দেখব। তো টেক্সট স্প্লিটিং চাঙ্ক এই দুইটা হবে। তো এরপরে কি করতেছে, এমবেডিং মডেলে আমরা ভেক্টরে কনভার্ট করতেছি, তারপর ভেক্টর ডেটাবেসে সেভ করতেছি, রিট্রাইভার করতেছি, তারপরে এলএলএম এ আমরা পাঠিয়ে দিয়ে সেটার অ্যান্সারটা আমরা দিচ্ছি, তাই না? এবার আসি হচ্ছে চাঙ্কিং জিনিসটা কি। চাঙ্কিং হচ্ছে ডকুমেন্টের ছোট ছোট অংশ, যেমন পুরা বইয়ের চ্যাপ্টার হতে পারে, সেটা প্যারাগ্রাফ হতে পারে একটা বইয়ের, তো প্যারাগ্রাফ থেকে ছোট একটা চাঙ্কস হতে পারে। তো তার মানে কি, যে এটা পুরো বইও হতে পারে একটা চাঙ্কিং, যদি তার ক্ষমতা এরকম থাকে, তার সে একটা চ্যাপ্টারও নিতে পারে, সে একটা প্যারাগ্রাফ নিতে পারে, তো সে চাঙ্ক ছোট একটা অল্প একটা ছোট চাঙ্কস সেটাও নিতে পারে। ঠিক আছে, তো মনে করেন যে এই এখানে একটা আমি দিই যে আপনার একটা ডকুমেন্ট আছে। ঠিক আছে, সেখানে ডকুমেন্টে কি আছে, এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন একটা টেকনোলজি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, এলএলপি, রোবোটিক্স, এরকমভাবে আলাদা আলাদা এরকম আছে। ঠিক আছে, তো টেক্সট স্প্লিটিং যখন করবেন আপনি, এটাকে বানাবে হচ্ছে চাঙ্ক ওয়ানে হয়তো সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে রাখতে পারে, তারপরে মেশিন লার্নিংকে রাখতে পারে। ঠিক আছে, চাঙ্ক টুতে হয়তো রাখবে ডিপ লার্নিং, কম্পিউটার ডিপ লার্নিং, তারপরে হয়তো রাখতে পারে হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্ক, চাঙ্ক থ্রিতে হয়তো কম্পিউটার ভিশন রাখবে, ইমেজ ক্লাসিফিকেশন রাখবে, চাঙ্ক ফোরতে হয়তো আপনার হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রাখতে পারে, চ্যাটবোর্ডস রাখতে পারে। তো এগুলোকে বলে চাঙ্কিং, ছোটো ছোটো টুকরা, এখানে মনে করেন যে দুইটা করে ছোটো ছোটো চাঙ্কস করবে। ঠিক আছে, তো কেন আমাদের এই চান্সটা দরকার? ঠিক আছে, এমবেডিং হচ্ছে একটা নির্দিষ্ট টপিকের মিনিং শেখে আমাদের। ঠিক আছে, এমবেডিং সেটা একটা নির্দিষ্ট টপিকের মিনিং শেখে। যদি চাঙ্ক খুব বড় হয়, তাহলে মনে করেন যে চাঙ্ক অনেক বড়, তাহলে কি হবে, এমবেডিং কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, এর মানে এতগুলো টপিক একসাথে সে যখন পাবে, তখন সে কি করবে, এমবেডিং কিন্তু কনফিউজ হয়ে যাবে। কিন্তু যদি চাঙ্ক হয় শুধু আপনার মনে করেন যেখান থেকে আমি মেশিন লার্নিংটা নিলাম, ঠিক আছে, তাহলে এমবেডিং বুঝবে যে এই চাঙ্ক শুধু মেশিন লার্নিং নেই। ঠিক আছে, আপনি ছোটো ছোটো চাঙ্কসে আর ডিভাইড করে আলাদাভাবে রাখলেন, তাহলে কি এমবেডিং এর পরে জিনিসটা কি হচ্ছে, এলএলএম বুঝবে, এমবেডিং বুঝবে যে আপনার এই চাঙ্কিং এর এই পোরশনটা হয়তো মেশিন লার্নিং এর এইটা ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার মিনিংটা হচ্ছে অনেক পরিষ্কার আছে, যে মিনিংটা আমি বুঝতে পারতেছি যে আমার এই সাইডের প্রশ্নটা, এই চাঙ্কিংটা হয়তো এই টপিক বেসিসে করা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে চাঙ্কিং কিভাবে হয়ে থাকে, যে আমার চাঙ্কিং এর যদি 10টা লাইন থাকে, সেখানে দুইটা করে 5বার হয়তো ছোট ছোট ডিভাইড করতে পারে। হ্যাঁ, এবার আসি হচ্ছে চাঙ্ক সাইজ কি। চাঙ্ক সাইজ বলতে আমরা দেখবো সামনে আমাদের কোডিং পোরশনটা যখন দেখাবো, তখন আপনি সেখানে চাঙ্ক সাইজ বলতে একটা জিনিস দেখতে পাবেন। ঠিক আছে, তো তখন বুঝতে পারবেন। এবার আমি বলি চাঙ্ক সাইজ জিনিসটা কি। চাঙ্ক সাইজ হলো যে একটা চাঙ্ক কত বড় হবে। ঠিক আছে, আপনি চাঙ্ক সাইজ আপনি হচ্ছে প্রোভাইড করে দিতে পারেন, আপনি এটাকে ডিক্লেয়ার করে রাখতে পারেন যে চাঙ্ক সাইজ হয়তো 10 দিতে পারেন, 500 দিতে পারেন, 1000 দিতে পারেন। ঠিক আছে, মানে যদি আপনি 500 দেন, তাহলে মানে কি বোঝাচ্ছে যে প্রতি চাঙ্ক এ 500টা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, 1000 দিলে হয়তো 1000 ক্যারেক্টার থাকবে, অথবা আপনি সেটা 500 ক্যারেক্টার যদি থাকে, তাহলে সেটাকে বলতে পারেন 500 টোকেন্স থাকবে। ঠিক আছে, তো যে স্প্লিটার ব্যবহার করতেছি এটা হচ্ছে ওটার উপরেই নির্ভর করে। তো চাঙ্ক আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে চাঙ্ক ওভারল্যাপ। এই জিনিসটা আসলে কি? ঠিক আছে, চাঙ্ক ওভারল্যাপ বলতে কি বোঝাচ্ছে, এখানে মনে করেন যে আমি একটা যদি সেন্টেন্স নিই, মনে করেন যে এখানে বিশাল বড় একটা সেন্টেন্স নিয়েছি, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং হেলথ কেয়ার বাই হেল্পিং ডক্টরস ডিটেক্ট ডিজিজ আর্লিয়ার অ্যান্ড মোর অ্যাকুরেটলি। হ্যাঁ, তো এখানে আমি যদি বলি যে চাঙ্ক সাইজ 50, হ্যাঁ, তো আর যদি বলি ওভারল্যাপ 0, হ্যাঁ,
তাহলে মনে করেন যে আমার ব্যাপারটা এরকম হবে, এরকম দাঁড়াবে। হ্যাঁ, যে চাঙ্ক ওয়ানে আমার এই বাই পর্যন্ত হয়তো চাঙ্ক সাইজের যে ক্যারেক্টার আছে ইনক্লুডিং স্পেস, ঠিক আছে, এখানে আমার 50টা হলে হয়তো বাই পর্যন্ত আমার আসে। নেক্সটে আসে হচ্ছে আপনি চাঙ্ক টুতে হয়তো এরকম পেতে পারেন যে চাঙ্ক টুটা হয়তো এরকম হবে যে এরপরের যে বাকিটুকু হেল্পিং ডক্টরস নেক্সট 50 চাঙ্কটাকে আমরা হচ্ছে নেব। তাহলে এখানে ওভারল্যাপে যে 0 দিয়েছি, এখানে প্রবলেমটা আসলে কি হলো? প্রবলেম হলো মনে করেন যে হেলথ কেয়ার বাই আছে, এরপরে আমি দিচ্ছি হেল্পিং ডক্টরস, ঠিক আছে। এক চাঙ্কে আছে কি হেলথ কেয়ার, আরেক চাঙ্কে আছে হচ্ছে হেল্পিং ডক্টরস, ঠিক আছে। তো জিনিসটা আসলে কি হচ্ছে, মিনিংটা বুঝতে পারতেছেন আপনার মিনিংটা কি, যে একটা বাক্যের যে অর্থটা সেটা আসলে ভেঙে যাচ্ছে। এখন আমি যদি এখানে মনে করেন সাপোজ যে আমি ওভারল্যাপ 15 দিলাম, ঠিক আছে, তাহলে হয়তো আপনার ফার্স্টের চাঙ্কিং হয়তো বাই পর্যন্তই থাকলো, বাট নেক্সটের চাঙ্কিং হয়তো আপনার এরকমও হতে পারে যে নেক্সটের চাঙ্কিং আবার হেলথ কেয়ার বাই থেকে শুরু করেছে, কারণ ওভারল্যাপিং 15 দিয়েছে, ওইভাবেই জিনিসটা ক্যালকুলেট করে আপনার হেলথ কেয়ার বাই থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হচ্ছে যে এখানে হেলথ কেয়ার বাই দুইটা চাঙ্কেই কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমার কনটেক্সট মিনিংটা আমার কিন্তু হারিয়ে যাচ্ছে না, আমি এরপরেও জিনিসটাকে বুঝতে পারতেছি। যদি এটাও না ভালোভাবে বোঝেন, আমি আরেকভাবে বুঝাই যে মনে করেন যে আপনি একটা বন্ধুকে একদিন একটা গল্প পড়তেছেন, ঠিক আছে, যে প্রথম দিনে আপনি বললেন যে একটা রাজা ছিল, হ্যাঁ, আপনি বললেন একটা একটা কি বলবো, একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা গল্প বলতেছেন যে একটা এক দেশে একটা রাজা ছিল, হ্যাঁ। পরের দিনে শুরু করলেন যে তার ছেলে দিয়ে আবার শুরু করলেন, ঠিক আছে। তো সে যখন প্রতিদিন একটা নতুন নতুন কনটেক্সট শুনবে, সে আগের দিনের জিনিসটা স্বাভাবিকভাবে ভুলেই যাবে, সে তো ভুলেই যাবে যে আপনি আজকে বলে এক দেশে রাজা ছিল, পরের দিন যাই বলেন তার ছেলে, হ্যাঁ। তো জিনিসটা আসলে কি ভুলে যাচ্ছে, তাহলে তাকে কি করতে হচ্ছে, রিক্যাপ টাইপের একটা ব্যাপার বোঝাতে হচ্ছে, যে তাকে আবার বলতে হচ্ছে যে সে রাজার কথা বলছিলাম, তার একটা ছেলে ছিল, তারপরে হয়তো আপনি জিনিসটাকে কন্টিনিউ করতে পারেন। এটা একটা রিপিট করার একটা অংশটা, এই রিপিট করার অংশটাকে যদি আপনি সহজভাবে বলেন যে এটা হচ্ছে চাঙ্ক ওভারল্যাপ, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে যে চাঙ্ক ওভারল্যাপ সেন্টেন্স অনেক সময় আমরা একটা চাঙ্ক শুরু করি, অন্য চাঙ্ক শেষ হয়ে যায়, ওভারল্যাপ থাকলে মিনিংটা নষ্ট হয় না, তাহলে রিট্রাইভালে আরও অ্যাকুরেট হয়, হ্যাঁ। তো জিনিসটা আসলে খুবই ইজি যে এটাই এভাবে জিনিসটা কাজ করে, হ্যাঁ। তো রিকার্সিভ টেক্সট স্প্লিটার একটা আছে যেটা আমরা দেখব, হ্যাঁ, যে রিকার্সিভ টেক্সট স্প্লিটার যেটা আমরা টেক্সট স্প্লিটিং করি কিভাবে, এটার একটা আছে রিকার্সিভ টেক্সট স্প্লিটার। তারপরে তারপরে আরও আছে, আমি সেটা সামনে আমরা আলোচনায় আসতেছি। তো আগে আমরা বুঝি যে রিকার্সিভ টেক্সট স্প্লিটারটা কি, হ্যাঁ। ল্যাংচেনের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টেক্সট স্প্লিটার, এটা হচ্ছে আপনি ধরে নিতে পারেন, কারণ আরও যে টেক্সট স্প্লিটার আছে তার থেকে এটাকে বলা হয় যে এটা খুব ভালো, হ্যাঁ, বাকিগুলোর তুলনায় মানে মোটামুটি ভালো, হ্যাঁ। তো এটা পুরো নাম হচ্ছে রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার, হ্যাঁ। এটা কেন রিকার্সিভ বলা হয়, কারণ এটা একবারে স্প্লিট করে না, ধাপে ধাপে চেষ্টা করে, হ্যাঁ। মনে করেন তাহলে আমরা হচ্ছে একটু উদাহরণে আসি, হ্যাঁ। মনে করেন যে আপনার চাঙ্ক সাইজ হচ্ছে 300, হ্যাঁ, তার মধ্যে 300 আপনার চাঙ্ক সাইজ, আপনার ডকুমেন্টের ভিতরে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3 আছে। তো রিকার্সিভ প্রথমে চেষ্টা করবে কি যে প্যারাগ্রাফ অনুযায়ী ভাগ করতে সে চাবে, হ্যাঁ। যদি না হয় তাহলে সে সেন্টেন্স অনুযায়ী ভাগ করার চেষ্টা করবে, আর যদি তাও না হয় তাহলে সে ওয়ার্ড অনুযায়ী করবে, তাও যদি না পারে তাহলে সে করবে কি ক্যারেক্টার অনুযায়ী, ঠিক আছে। তাহলে এটা অর্থাৎ এটা ধীরে ধীরে ছোট সেপারেটর ব্যবহার করে, ঠিক আছে। তো তার মানে কি হচ্ছে ব্যাপারটা, আমরা যদি একটু রিকার্সিভের ওয়ার্কফ্লোটা বা দেখি যে আসলে বিভাগ মানে জিনিসটা কীভাবে করতেছে, যে আপনার ডকুমেন্ট দিচ্ছেন সেটাকে প্যারাগ্রাফে করতেছে, না হলে সেটাকে সেন্টেন্সে করতেছে, না হলে সেটা ওয়ার্ডে করতেছে, সেটাও না হলে সে ক্যারেক্টারে করতেছে। তো জিনিসটা আসলে এইভাবে কাজ করে, হ্যাঁ। ডিফল্ট আপনার হচ্ছে সেপারেটরস আছে, তো ডিফল্ট সেপারেটরস বলতে বোঝাচ্ছে যে ডিফল্টলি সে আগে ফার্স্টে কি করে থাকে, হ্যাঁ। ফার্স্টে সে এরকমভাবে আপনাকে আমি এটা ডকুমেন্টেশনেও দেখাবো, অ্যান্ড এখানে ফার্স্টে ডাবল মানে দুইটা ব্যাকস্ল্যাশ এন সে দেখে,
মানে ডাবল নিউ লাইন মানে নিউ লাইন দেখতেছে, ঠিক আছে। আপনার ডাবল যদি থাকে, তারপরে সে দেখে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ এন, তারপরে সে দেখে হচ্ছে স্পেস আছে কিনা, তারপরে সে হচ্ছে একটা মানে স্পেস আছে কিনা অথবা সেখানে ফাঁকা আছে কিনা সেটা দেখে, ঠিক আছে। এত কিছু তো বুঝলাম এতক্ষণ পর্যন্ত, যা দেখলাম আমরা আশা করি যতটুকু দেখিয়েছে, যতটুকু ডিসকাস করেছি আমরা বুঝেছি। তো র্যাগে টেক্সট স্প্লিটিং কেন এত গুরুত্বপূর্ণ, কেন দরকার হচ্ছে আমরা বেটার রিট্রাইভাল। মনে করেন যে আপনার 200 পেজের একটা পিডিএফ এমবেডিং করছে একটাই, হ্যাঁ, এমবেডিং করা আছে একটা। তো ইউজার জিজ্ঞাসা যখন করবে একটা প্রশ্ন, রিট্রাইভার কি করবে, পুরা বইটাকে সে কিন্তু ফিরাই দেবে, কিন্তু দরকার ছিল আপনার হয়তো 2টা প্যারাগ্রাফ। চাঙ্কিং করলে রিট্রাইভার শুধু সেই যে পোর্শনটা আপনি জিজ্ঞেস করবেন হয়তো সেইটাই চাঙ্কটাই সে বের করে, এতে করে আপনার মানে কি করবে, আপনাকে অ্যান্সারটা দেবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, আপনার হচ্ছে আপনি সলিডভাবে অ্যান্সারটা পাচ্ছেন, তাই না। এবার আসি টেক্সট স্প্লিটিংয়ের 3টা জনপ্রিয় মেথড। এখন ফার্স্টের মেথডটা হচ্ছে ক্যারেক্টার বেসড স্প্লিটিং, ঠিক আছে। ফার্স্টের মেথড হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে ক্যারেক্টার বেসড লিপ স্প্লিটিং। সবচেয়ে সহজ মেথড, এটা সবচেয়ে সহজ। এটি ক্যারেক্টার সংখ্যা গুণে ডকুমেন্ট ভাগ করে, হ্যাঁ, সহজ ভাষায়। তো আপনার যদি চাঙ্ক সাইজ হয় 1000 ক্যারেক্টার, মানে প্রতি চাঙ্কে 1000টি ক্যারেক্টার থাকবে, হ্যাঁ। এটি টেক্সটের অর্থ বোঝে না, শুধু ক্যারেক্টার কাউন্ট দেখে। সুবিধাটা কি এটার, যে খুব দ্রুত এবং সহজ এভাবে এটা করে থাকে, হ্যাঁ। অসুবিধা হচ্ছে অনেক সময় সেন্টেন্স বা প্যারাগ্রাফ মাঝপথে কেটে যায়, ফলে মিনিং নষ্ট হতে পারে, হ্যাঁ। তো সবচেয়ে সহজ পদ্ধতি আমরা দেখলাম যে ক্যারেক্টার বেসড স্প্লিটিং, হ্যাঁ। এরপরে আসে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে টোকেন বেসড স্প্লিটিং। টোকেন বেসডটা কি, এলএলএম আমরা হচ্ছে জানি যে ক্যারেক্টার বোঝে না, ঠিক আছে, তাকে সে টোকেন পড়ে, তাই টোকেন অনুযায়ী সে স্প্লিট করে, সে বাস্তবসম্মতভাবে সে স্প্লিট করে, হ্যাঁ। তো মনে করেন যে 500 টোকেন আপনি চাঙ্ক সাইজ দিলেন 500 টোকেন, হ্যাঁ। এতে চাঙ্কের আকার মডেলের কনটেক্সট উইন্ডোর সাথে ভালোভাবে মিলে যায়, হ্যাঁ। এলএলএম এর জনপ্রিয় এটা হচ্ছে মানে আপনার সুবিধা হচ্ছে কি, যে এটা বেশ উপযোগী, হ্যাঁ, টোকেন কাউন্ট বের করতে। আর অসুবিধা হচ্ছে টোকেন কাউন্ট বের করে টোকেনাইজার ব্যবহার করতে হয়, তাই ক্যারেক্টার স্প্লিটের তুলনায় কিছুটা ধীর হতে পারে, আপনার একটু স্লো, একটু ধীর হতে পারে, হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে আপনার সিমেন্টিক মিনিং বা আরেকটা আছে আপনার সিমেন্টিক বা মিনিং বেস স্প্লিটিং, হ্যাঁ। এটা সবচেয়ে মানে এটা হচ্ছে সবচেয়ে আপনি বলতে পারেন ইন্টেলিজেন্স একটা পদ্ধতি, হ্যাঁ। এটি ক্যারেক্টার বা টোকেন গুণে নয়, অর্থাৎ বরং এটা হচ্ছে আপনার একটা অর্থ বুঝে সে টেক্সটটাকে ভাগ করে, হ্যাঁ। আপনার হচ্ছে প্যারাগ্রাফ 1-এ হয়তো আপনার থাকলো হচ্ছে মেশিন লার্নিং, প্যারাগ্রাফ 2-তে থাকলো ডিপ লার্নিং, প্যারাগ্রাফ 3-তে থাকলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনএলপি, হ্যাঁ। এটা থাকলো, তো সে কি করবে, প্রতিটি চাঙ্ক এটি সম্পূর্ণ ধারণা, সে কমপ্লিট একটা আইডিয়া নেবে, তারপরে সেভাবে ভাগ করবে, বুঝছেন, যে আপনার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সে ভাগ করবে। তো আমরা আজকে দেখবো হচ্ছে যে আমরা ক্যারেক্টার বেস স্প্লিটিং দেখবো আর টোকেন বেস স্প্লিটিং দেখবো, আর আমরা যে রিট্রাইভালের যেটা দেখলাম ওটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই ফর্মুলাটা, যে টেক্সট স্প্লিটিংটা আসলে আমরা কিভাবে তাহলে করে থাকি, যে আমরা কয়ভাবে করতে পারি, যে আমরা 3ভাবে করতে পারি, রিট্রাইভাল ভাবে আমরা করতে পারি, ক্যারেক্টার বেসড, টোকেন বেসড, সিমেন্টিক। তো আমরা এইভাবে করতে পারি। তো যে পুরো পাইপলাইনটা আমরা দেখলাম, এটাই হচ্ছে টেক্সট স্প্লিটিং এর হচ্ছে মূল ভিত্তি, হ্যাঁ। যদি চাঙ্কিং ভালো হয় তাহলে এমবেডিং কম নির্ভুল আপনার হবে, রিট্রাইভালে ভুল তথ্য আনতে পারে, আর শেষ পর্যন্ত এলএলএম উত্তরও দুর্বল হতে পারে। তাই র্যাক সিস্টেমে ভালো চাঙ্কিং স্ট্র্যাটেজি নির্বাচন করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যত ভালো চাঙ্কিং করবেন, যত মানে আপনি ভালো স্ট্র্যাটেজি ফলো করবেন, আপনার র্যাক সিস্টেমের আপনার হচ্ছে যেই আপনি যে অ্যান্সারের অ্যাকুরেসি সেটা আপনি ভালো লেভেলে পাবেন, ঠিক আছে। তো অনেক তো থিওরিটিক্যাল আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, আশা করি যতটুকু থিওরিটিক্যাল আলোচনা দেখেছেন আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এবার আমরা একটু আসি কোডে, এবং কোডে একটু দেখার চেষ্টা করি যে আসলে এগুলা কিভাবে কাজ হয়ে থাকে। ফার্স্টে আসি হচ্ছে ক্যারেক্টার স্প্লিটিং। আমি এখানে একটু এটাকে একটু কমেন্ট করে রাখি, এবং তাহলে দেখেন আমার হচ্ছে এখানে ফার্স্ট আমি কি ইম্পোর্ট করেছি, আপনি দেখেন যে ফ্রম ল্যাংচেন কমিউনিটি ডকুমেন্ট লোডার্স থেকে করেছি। দেন এটাকে আমরা টেক্সট লোডার, ঠিক আছে, টেক্সট লোডারে আমরা হচ্ছে ইম্পোর্ট করেছি, হ্যাঁ। তারপরে টেক্সট স্প্লিটিং আছে, ক্যারেক্টার টেক্সট স্প্লিটিং। আমরা কি ফার্স্টে কি দেখতেছি, আমরা ক্যারেক্টার টেক্সট স্প্লিটিং দেখতেছি, সেটা আমরা টেক্সট লোডার আমরা আগের দিন দেখেছি টেক্সট লোডারে।
তো আমরা করতেছি, হ্যাঁ। তো আমরা কি করতেছি, এটা স্প্লিটার নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি ক্যারেক্টার টেক্সট স্প্লিটিং এর ভিতরে আমরা বিভিন্ন প্যারামিটারস দিচ্ছি। তো ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমরা যদি সেপারেটরটা আমি যদি আপাতত মুছে দিই, আমি শুধু রাখলাম হচ্ছে চাঙ্ক সাইজ 10 আর হচ্ছে চাঙ্ক ওভারল্যাপ 1। ঠিক আছে, আমরা এগুলো কিন্তু দেখেছি যে চাঙ্ক সাইজটা কি, চাঙ্ক ওভারল্যাপ করলে আসলে কি হয়। নেক্সটে আমরা কি দেখলাম যে আমরা দেখতেছি যে টেক্সট লোডার আমরা চাঙ্কের যে একটা ফাইল রেখেছি ডকুমেন্ট লোডার্সের ভিতরে, আমার ডক্সের ভিতরে একটা ফাইল আছে চাঙ্কের ভিতরে। আর এটা ছোটো একটা দিয়েছে, হ্যালো আই এম জ্যাকসন, সরি আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এখানে আমার এটা আমি টেক্সটটা লোড করব। ঠিক আছে, আমি লোড করলাম। ঠিক আছে, নেক্সট আসি, তো চাঙ্কস হচ্ছে কি করতেছি, স্প্লিটার ডট স্প্লিট ডকুমেন্টস। ঠিক আছে, এখানে আমার যেইটা লোড করেছি সেটাকে পাঠিয়ে দিচ্ছি, এবং এরপরে আমার এটাকে আমি শুধু হচ্ছে চাঙ্কসের লেন্থটা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখি আসলে কি দেখতে পাই। এবার একটু আমরা টার্মিনালে আসি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। আমরা হচ্ছে ক্যারেক্টার টেক্সট স্প্লিটিং এবার এটা একটু রান করে দেখি। ঠিক আছে, যে এখানে আমরা লেন্থটা রান করে দেখি যে আসলে কত দেখায়। হ্যাঁ, তো পাইথন ক্যারেক্টার স্প্লিটার দিয়ে আমরা যদি রান করি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আমার কত দেখাচ্ছে। দেখেন দেখাচ্ছে যে 2। আমরা একটু দেখি যে এখানে আমার স্প্লিট করার পর এখানে দেখাচ্ছে কি যে 2টা সে চাঙ্কসে ডিভাইড করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি এবার লেনটাকে না প্রিন্ট করি, আমরা যদি চাঙ্কসটাকে প্রিন্ট করি, তাহলে কত দেখায় আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি যে আমার চাঙ্কস অফ সাইজ 28 হুইচ ইজ লঙ্গার দেন স্পেসিফাইড 10। ঠিক আছে, কেন বলতেছে চাঙ্ক সাইজ হতেছে 10 অ্যান্ড বাট আমার হচ্ছে চাঙ্ক সাইজ 28 হয়ে যাচ্ছে। কি জন্য আমরা একটু দেখি যে পেজ কন্টেন্টের মধ্যে হ্যালো জ্যাকলিন সরেন, দেন আরেকটার মধ্যে আমার দিচ্ছে আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এখানে বলতেছে যে এরকম একটা মেসেজ দিচ্ছে। তাহলে আমরা একটু এখানে সেপারেটর আছে, সেপারেটরটা ইউজ করে দেখি। ঠিক আছে, এবার সেপারেটরটাকে দিয়ে এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো দেখেন এবার আমার হচ্ছে আমার ফ্রম ল্যাঙ্ক চেন ইম্পোর্ট, দেখেন এবার কিন্তু আমার জিনিসটা কি ওই মেসেজটা কিন্তু আর আসে নাই, এবং আমার এবার কিন্তু 10টা করে নিচ্ছে। দেখেন, তার মানে সেপারেটরটা আমার লাগতেছে, হ্যাঁ, আমার 10টা করেই নিয়েছে। দেখেন, কারণ তখন হচ্ছে দুইটা চাঙ্কসে কনভার্ট করেছিল। হ্যাঁ, যে আমার দুইটা লাইন, যেহেতু দুইটা লাইন, এই দুইটা লাইনে চাঙ্কসে কনভার্ট করেছিল। হ্যাঁ, বাট এইবার কিন্তু সে 10টা করে নিয়েছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তারপরে পরেরটাতে কি দেখেন, এর পরের যে মেটাডাটাটা, অর্থাৎ দেখেন যেহেতু আমি ওভারল্যাপ 1 দেওয়া আছে, এর জন্য এম দিয়ে শুরু করতেছে। ঠিক আছে, এক দেওয়া আছে, হ্যাঁ, এর আগের যে এটা ওটা এভাবে দিয়ে তারপর দেখতেছেন এখানে আবার 10টা নিয়েছে, এইভাবে সে করতেছে। অর্থাৎ সেপারেটর দিলে আমার এই চাঙ্ক সাইজটাকে সে ফলো করে সে জিনিসটাকে কাজে করতেছে। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা হচ্ছে কন্টেন্টগুলো দেখতে চাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি, যে দেখেন যে আমার চাঙ্কসের ভিতরে চাঙ্কসটাকে আমরা নিচ্ছি, যে চাঙ্কসটা আমরা হচ্ছে স্প্লিট করতেছি, সেই চাঙ্কসের ভিতরে আমরা পেজ কন্টেন্টটা দেখব, দেখার পরে আমরা জিনিসটাকে একটু মানে সহজভাবে দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা আবার রান করি। এবার আমরা যে মেটা ডাটা দেখতে যাচ্ছি না, আমরা জাস্ট পেজ কন্টেন্টটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, আমরা দেখেন এবার প্রতিটা চাঙ্কসকে আলাদা করেছে, ডিভাইড করেছে, করার পরে সে যে আমার যেরকম দেওয়া আছে প্রিন্ট করা আছে একটা স্পেস প্লাস এখানে একটা প্রিন্ট। তো এই যে আপনি এবার পেজ কন্টেন্টগুলো পার চাঙ্কসগুলো দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এইখানে হয়তো এভাবে সে স্পেসটা নিয়েছে, ওইভাবে চাঙ্কসটা করেছে। ঠিক আছে, তো তার অ্যালগোরিদম ওয়াইজ সে চাঙ্কস করে থাকে। তো আচ্ছা, দেখলাম যে আমরা ক্যারেক্টার টেক্সট স্প্লিটিংটা দেখতে পেলাম যে এটা এইভাবে কাজ করে। নেক্সটে আসি এবার টোকেন টেক্সট স্প্লিটিং। টোকেন টেক্সট স্প্লিটিংয়ের ভিতরে আমরা হচ্ছে কি করতেছি, পিডিএফ যেভাবে আমরা পিডিএফ লোড করে দেখব, এবং টোকেন টেক্সট স্প্লিটারটাকে আমরা ইম্পোর্ট করে নেব ল্যাংচেন টেক্সট স্প্লিটার্স থেকে। হ্যাঁ, সেমভাবে আমরা পিডিএফ এর ভিতরে আমরা যে রিসার্চের যে পিডিএফটা ছিল আমরা সেটা লোড করতেছি, এবং সেটা লোড করলাম। এবার কি করতেছি, এখানে আমার কোনো সেপারেটর দিচ্ছি না, আমার দেওয়া হচ্ছে চাঙ্ক সাইজ আমি 100 দিয়েছিলাম, চাঙ্ক ওভারলোডটা দিলাম এটা। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে একটু রান করে দেখি যে আসলে কিরকম দেখায়, তাহলে আমরা জিনিসটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, তো আমরা এবার দেখি টোকেন
টোকেন টেক্সট স্প্লিটিংটা এবার একটু রান করে দেখি যে কীরকম আসে। আমরা এবার দেখতেছি টোকেন টেক্সট স্প্লিটিংয়ের ভিতরে আমরা লেন্থটাকে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমার হচ্ছে যে আমার যে পাই পিডিএফ লোডারটা আছে, আমরা পিডিএফ রিসার্চ পিডিএফের ভিতরে আমার ছোটো যেহেতু আমার হচ্ছে ট্রান্সফরমারের একটা রিসার্চ পেপার সেটার দেওয়া আছে। তো ওইটার লেন্থটা কত শেষ করে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো আমার চাঙ্ক সাইজটা দেওয়া আছে 100। তো 100 চাঙ্ক সাইজ করে আমরা 10 ওভারল্যাপ করে আমার সেটা লেন্থ কত আসে আমরা একটু দেখার চেষ্টা করি। তো চাঙ্ক সাইজ দেখেন এখানে 100 দেখাচ্ছে। হ্যাঁ, তো 100 চাঙ্কস সে ক্রিয়েট করেছে, সেটা লেন্থটা ওইভাবে সে শো করতেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে টোকেনটা এভাবে কাজ করে। আপনি যদি চান আপনি ফর লুপ চালিয়ে আবার পেজ কন্টেন্টটা দেখতে পারেন। আমি একটু যদি এখানে আমি একটু দেখাই যে আমরা যদি মানে মিটা ডাটাগুলোকে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে সেটা কিভাবে হয় আমরা একটু দেখি। হ্যাঁ, মিটা ডাটা আমরা হচ্ছে দেখবো যেখানে মিটা ডাটাটা শো করবে। হ্যাঁ, তো যেহেতু সে 100টা আপনার হচ্ছে চাঙ্কস ক্রিয়েট করেছে, তার মানে এটা অনেক বড় একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, তো তারপরে একটু দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো ওকে, আমার এসেছে দেখেন অনেক বড় একটা রেজাল্ট। এটা পুরো একটা পিডিএফটার চাঙ্কস সে ক্রিয়েট করেছে। তো ওই অনুযায়ী সে দিয়েছে এবং প্রতিটাতে কিন্তু মেটাডাটা আছে এবং সেটার বিভিন্ন ইনফরমেশনসগুলো আছে। দেখেন অনেক বড়, কিন্তু এটা অনেক বড়। তো আমরা দেখলাম কি এবার টোকেন বেস এবং সেটা 100টা চাঙ্কস সে চাঙ্কস ক্রিয়েট করেছে এবং লেন্থ আমরা দেখেছিলাম 100 এবং চাঙ্ক ওভার লেভেল ভিতরে আছে। তো দেখেন এখানে আপনার আছে। তো তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি কি যে এইভাবে টোকেন স্প্লিটিংটা হয়ে থাকে। হ্যাঁ, যে আমরা দেখলাম যে এটা রান করে যে এইভাবে হচ্ছে। তাহলে বুঝলাম টোকেন টেক্সট স্প্লিটিংটা এভাবে কাজ করে। এবার খুবই আসি মোস্ট ইউজফুল, যেটা প্রায় ইউজ হয়ে থাকে, সবাই ইউজ করে, সেটা হচ্ছে রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটিং। ঠিক আছে, এটা আমরা জেনেছি যে এটা হচ্ছে ব্যাকএন্ডে কীভাবে কাজ করে থাকে। সো এইখানে আমরা সেমভাবে রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটিংটা ইম্পোর্ট করেছি। করার পরে আমরা পিডিএফ সেমভাবে আমরা সব কিছু রাখছি। এখানে আমি চাঙ্ক সাইজ 1000 দিয়ে দিয়েছি অ্যান্ড দেন চাঙ্ক ওভারল্যাপ হচ্ছে 10 দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমরা একটু লেন্থটা দেখার চেষ্টা করি। সো পাইথন রিকার্সিভ টেক্সট স্প্লিটিং, হ্যাঁ, আমরা একটু রান করে দেখি। তো দেখেন আমার রিকার্সিভ টেক্সট স্প্লিটিং এ যদি আমি চাঙ্ক সাইজ 1000 দিচ্ছি, এখানে 39 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এভাবে জিনিসটা কাজ করতেছে। আপনি পুরোপুরি এটাকে প্রিন্ট করেও দেখতে পারেন। তো আমার মেইন কথা হচ্ছে আমরা একটু দেখলাম যে আসলে টেক্সট স্প্লিটিংটা আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, যেভাবে আমরা ডকুমেন্টসটাকে লোড করলাম, করার পরে কিভাবে আমরা কোন মেথডটা ফলো করে আমরা যেভাবে আমরা ক্যারেক্টার টেক্সট স্প্লিটিং করতে পারি, রিকার্সিভ টেক্সট স্প্লিটিং করতে পারি, অথবা টোকেন বেস টেক্সট স্প্লিটিংটা করতে পারি, কিভাবে করতে হয় আমরা সেই প্রসেসটা দেখলাম। হ্যাঁ, তো এরপরে আমি দেখাই যে আসলে জিনিসটা আমরা কিভাবে ফার্দার আরও আমরা স্টাডি করতে পারি। হ্যাঁ, আমি সবসময় বলে থাকি যে আপনি সবসময় যেই জিনিসটা শিখবেন বা যে জিনিসটা নিয়ে কাজ করবেন অবশ্যই সেটার ডকুমেন্টেশনটা আপনি পড়ার চেষ্টা করবেন, একবার একটু চোখ বুলিয়ে নেবেন। তাহলে জিনিসটা কি আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার প্রজেক্টে যে জিনিসগুলো দরকার পড়তে পারে আপনার সেই একটা মানে ধারণা থাকবে যে আপনি জিনিসটা হয়তো ইউজ করতে পারেন। ঠিক আছে, তো টেক্সট স্প্লিটিং নিয়ে আমরা দেখলাম। তো এই যেখানে এসে আপনি ইন্টিগ্রেশনে টেক্সট স্প্লিটিংয়ের টেক্সট স্প্লিটার্সের যে এখানে দেখতে পারেন টেক্সট স্ট্রাকচার বেস এবং অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আপনি একটু পড়ে দেখতে পারেন যে এটা কীভাবে কাজ করে, স্প্লিট বাই টোকেন, স্প্লিট বাই ক্যারেক্টার্স। এখানে যদি ক্লিক করেন দেন এখানে দেখেন যে স্প্লিটিং বাই ক্যারেক্টার। হ্যাঁ, এই যে দেখেন ব্যাকস্ল্যাশ এন, যেভাবে যে সিকোয়েন্স কি, ক্যারেক্টার সিকোয়েন্স ডিফল্ট কি আছে, এভাবে কিভাবে কাজ করে সুন্দর মতো তারা এক্সপ্লেনেশন দিয়েছে। হ্যাঁ, এক্সপ্লেনেশন দিয়েছে। তো এটা আপনি হচ্ছে পড়ে দেখতে পারেন। নেক্সটে আসে হচ্ছে স্প্লিট বাই টোকেনস। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারেন যে এখানে কি বলতেছে, যেখানে অনেক সুন্দর মতো তারা লেখা আছে যে উই ক্যান ইউজ টিক টোকেন। হ্যাঁ, তারা টিক টোকেন ইউজ করে টু এস্টিমেট টোকেন ইউজড, ইট উইল বি প্রবাবলি বি মোর অ্যাকুরেট ফর দ্য ওপেন এআই মডেলসরা, ওপেন এআইসরা ইউজ করে। ঠিক আছে, অ্যাকুরেট মানে ওপেন এআই মডেলসরা তারা ইউজ করে। তো টোকেন বেস এটা। দেন আপনি যদি একটু নিচে যান দেন এখানে ডকুমেন্ট স্ট্রাকচার আর অনেক কিছু আপনি পেয়ে যাবেন। তো আমি সবসময় সাজেস্ট করব ল্যাংচেনের
প্রায়ই হচ্ছে ডকুমেন্টেশন আপডেট হয়। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যে অফিসিয়াল ডকুমেন্টেশনে এসে এগুলাকে ঘাটানোর, কারণ অনেক কিছু আছে হয়তো কোডে অবসোলেট হয়ে যেতেই পারে। হ্যাঁ, আপনার কোড প্রপারলি রান নাও হতে পারে, তাই সেটার ফাংশনটা আসলে কিভাবে কোনটা আপডেট হয়েছে সেটা জানার জন্য অবশ্যই ডকুমেন্টেশনে এসে আপনি এটাকে দেখার চেষ্টা করবেন আসলে এটা কি, কোনটা আপডেট হয়েছে এবং কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আশা করি আজকে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে, আমি চেষ্টা করি খুবই এক্সপ্লেন করে বোঝানোর। তো আশা করি টেক্সট স্প্লিটিং নিয়ে আপনার কোনো প্রবলেম থাকার কথা না, যদি থাকে তাহলে অবশ্যই আপনি হচ্ছে একটা কমেন্ট করে দিতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।